ভারতের উপর আমরা কতটুকু নির্ভরশীল? আমরা ভারত থেকে কি কি পণ্য আমদানি করি এবং সেই পণ্যগুলো যদি আমরা ভারত থেকে আমদানি না করি তাহলে আমাদের কি হতে পারে, বা আমাদের আদার্স অপশনগুলা কি, বা আমরাই বা ভারতে কতটুকু পণ্য রপ্তানি করি, এই বিষয়টা বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করব। তো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকেই যে বাংলাদেশে সিচুয়েশন অনেকটা আনস্টেবল, তার কারণেই আসলে এই প্রশ্নগুলো উঠছে। এবং ভারত বাংলাদেশের যে সম্পর্কটা, হিস্ট্রি অনুযায়ী যে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপূরণ অনেকেই মনে করে থাকেন এখন সেই টানাপূরণ শুরু হয়ে গেছে বা সেই টানাপূরণের সময় চলে আসছে। এমতাবস্থায় ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়া হাউসগুলো যে বাংলাদেশ এবং ভারতের যে ট্রেড ডিসরাপ্ট হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যদি এই ধরনের আনস্টেবল সিচুয়েশন থাকে বাংলাদেশে, বা বাংলাদেশ যদি ভারতের পণ্য বয়কট করে দেয়, বা ভারত যদি বাংলাদেশকে পণ্য রপ্তানি না করে, এই বিষয়গুলো আসলে আলাপ আলোচনার মধ্যে আসছে। এবং যার কারণে ইন্ডিয়ান মিডিয়া হাউসগুলো বিভিন্ন আর্টিকেল প্রকাশ করছে, বা ইন্ডিয়ান মিডিয়া হাউসগুলোতে ইন্ডিয়ান বিশেষজ্ঞরা, বিজনেস পার্সোনালরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তো আমরা যদি আসলে দেখি যে ভারত বাংলাদেশে কত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, বা বাংলাদেশ ভারত থেকে কত বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে থাকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের তথ্য অনুসারেই যদি আমরা দেখি তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার 22 এবং 23-এ বাংলাদেশ ভারতের কাছে 2 বিলিয়ন ইউএস ডলারের পণ্য রপ্তানি করে, এবং ভারত বাংলাদেশের কাছে অলমোস্ট 16 বিলিয়ন অর্থাৎ 16 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে থাকে। এটি ইন্ডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটের তথ্য অনুসারেই। আমরা যদি আরও একটু ভেতরে প্রবেশ করি, এই লিঙ্কে ক্লিক করার পর ফুল ইন্ডিয়ান গভর্নমেন্টের একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটি আপনারা চাইলে পড়তে পারেন। আপনারা যদি ইন্ডিয়া বাংলাদেশ ট্রেড লিখে সার্চ দেন, প্রথমেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ইন্ডিয়ান ওয়েবসাইট, গভর্নমেন্টের ওয়েবসাইটটি চলে আসবে, এবং এই ইন্ডিয়ান মিনিস্ট্রিয়াল অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলেই তাদের যে রিপোর্টটি, সেই রিপোর্ট আসলে আমরা দেখতে পারবো। তো এই রিপোর্টটি মোটামুটি একটু লম্বা রিপোর্ট, তো আপনারা সময় করে পড়ে নেবেন। এই রিপোর্টটি যদি আসলে পড়েন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ট্রেড ব্যবসা বাণিজ্যগুলো কোন পর্যায়ে আছে, কি কি পণ্য ভারত বাংলাদেশে রপ্তানি করে, বা বাংলাদেশ ভারতে কি কি পণ্য রপ্তানি করে থাকে। ঠিক আছে, এই জায়গাতে স্পষ্টত বলা আছে একটি সেকশন ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল। এই জায়গাতে
স্পষ্টতই লেখা রয়েছে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23-এ আপনার বাংলাদেশ ভারতে $2 বিলিয়ন ইউএস ডলারের পণ্য রপ্তানি করে এবং ভারত প্রায় $16 বিলিয়ন ইউএস ডলারের পণ্য রপ্তানি করে থাকে। এবং এটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল সেকশন, এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। ভারত অলমোস্ট 1160 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে থাকে, অর্থাৎ 1160 মেগাওয়াট বিদ্যুৎ ভারত বাংলাদেশে রপ্তানি করে। তারপর ডেভেলপমেন্ট পার্টনার সেকশন রয়েছে, সেই ডেভেলপমেন্ট পার্টনার সেকশনে এখানে ব্রিফলি উল্লেখ করা রয়েছে যে কোন কোন ইনফ্রাস্ট্রাকচারে ভারত বাংলাদেশের ইনভেস্ট করেছে। তারপর কালচারাল যে টাইগুলো রয়েছে এগুলোও বিস্তারিত বলা রয়েছে। আর কানেক্টিভিটি, এইখানে ডিফেন্স সেকশনে কি কি টাই আপ রয়েছে বাংলাদেশের ভারতের সাথে, এইগুলো কানেক্টিভিটি 5টি রেল সংযোগ, রেল লিঙ্ক এবং বাই রোড আপনার বাস সার্ভিসও 5টি রুটে চলাচল করে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার। যাই হোক, আমরা যদি আরো একটু দেখি এই সেকশনে এসে, oec.world নামের একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে যদি আমরা আসি, এই ওয়েবসাইটে আমরা খুবই ব্রিফলি দেখতে পারবো যে কোন কোন পণ্য ভারত বাংলাদেশে রপ্তানি করে থাকে এবং আপনার বাংলাদেশ ভারতে কোন কোন পণ্যগুলো রপ্তানি করে থাকে, খুবই স্পেসিফিকলি পার্সেন্টেজ ওয়াইজ তারা এক্সপ্লেন করে রেখেছে এই ওয়েবসাইটটিতে। আপনার রিটেল পিওর কটন সবচেয়ে বেশি রপ্তানি করে ইন্ডিয়া বাংলাদেশে। রিফাইন্ড পেট্রোলিয়াম রয়েছে, তারপর উইট, গম, কর্ন, ইলেকট্রিসিটি, অনিয়ন, পেঁয়াজ, তারপর র সুগার, ভেহিকল পার্টস। হ্যাঁ, আপনারা যদি এই ওয়েবসাইটটিতে এসে মাউস কার্সরটি রাখেন, যে জায়গায় রাখবেন সেই জায়গারই স্পষ্টত পার্সেন্টেজ ওয়াইজ সব কিছু আপনারা ভালোভাবে দেখতে পারবেন। সেম এই বাংলাদেশ সেকশনের বেলায়ও মেন্স স্যুট রপ্তানি করে বাংলাদেশ 9.72%, টি শার্ট, টেক্সটাইল, স্ক্র্যাপ, আদার পিওর ভেজিটেবল অয়েল রপ্তানি করে বাংলাদেশ। তারপর এইগুলো রপ্তানি করে থাকে বা বাংলাদেশ আরও রপ্তানি করে থাকে পাটের সুতা, এইগুলো আমার ইন্ডিয়া বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ এই তুলা রপ্তানি করে থাকে। এই বিষয়গুলো অর্থাৎ এখানে ব্রিফলি বলা রয়েছে যে কোন কোন জিনিস ভারত বাংলাদেশে রপ্তানি করে, কত পার্সেন্ট রপ্তানি করে, তার ভ্যালু কি, এবং বাংলাদেশ ভারতে কোন কোন জিনিস রপ্তানি করে থাকে, কত পার্সেন্ট রপ্তানি করে, তার ভ্যালু কি, স্পষ্টত সবকিছুই এখানে উল্লেখ করা রয়েছে। তারপর আমরা যদি এই গুগলেই আমরা বাংলাদেশ কি কি আমদানি করে ভারত থেকে লিখে সার্চ করি, তাহলেই দেখতে পারবো ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারেই এই বাংলাদেশ সবচেয়ে বেশি আপনার যে জিনিসগুলো আমদানি করে, পেঁয়াজ, দুধ, দুগ্ধজাত খাবার, সূর্যমুখী বা সয়াবিন তেল, ভোজ্য তেল, চিনি, মধু, কোমল পানীয়, চিপস, বিস্কুট, এইগুলো। হ্যাঁ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এইগুলোই আসলে বেশি আমদানি করে থাকে বাংলাদেশ ভারত থেকে। এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসলে যে জিনিসগুলো আমদানি করে বাংলাদেশ ভারত থেকে সেটি হচ্ছে আপনার তুলা, অলমোস্ট 9%।
যাই হোক, তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এর মধ্যে বাংলাদেশ ভারত থেকে আমদানি করে থাকে চাল, পেঁয়াজ, এই জিনিসগুলো আর কি, রসুন। তো আপনার এই ডেইলি ইত্তেফাকের একটি নিউজ, ভারত বর্জনের নামে কি ষড়যন্ত্র চলছে। যাই হোক, তো আমরা যদি এই নিউজেই একটু দেখি, এখানেও স্পষ্টত বলা রয়েছে, অন্যদিকে ভারত ছাড়া অন্য দেশ থেকে পণ্য আমদানি করলে তার দামও অনেক বেশি পড়ে। হ্যাঁ, তো প্রায় ভারত থেকে ৪৫ লাখ টন গম, ৭ লাখ টন পেঁয়াজ, ৩০,০০০ টন মসুরি ডাল, ২০ লাখ টন চাল, ১৫ লাখ টন চিনি, ১০,০০০ টন রসুন ও ১,২৫,০০০ টন আদা আমদানির নিশ্চয়তা চাইছে বাংলাদেশ। ইত্তেফাকের একটি নিউজ রয়েছে। তো অনেকেই আসলে প্রশ্ন করতে পারেন, আমরা যদি এই জিনিসগুলো ভারত থেকে না আনে অন্য কোনো দেশ থেকেও তো নিয়ে আসতে পারি। হ্যাঁ পারেন, অন্য কোনো দেশ থেকে নিয়ে আসা যায়, সম্ভব, কিন্তু দাম অনেক বেশি পড়বে। সেই জিনিসটা এইখানে উল্লেখ রয়েছে। তারপর এই সকাল সন্ধ্যা নামের একটি অনলাইন পোর্টাল রয়েছে, সেই পোর্টালেও এফবিসি বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এফবিসিআই এর সাবেক সভাপতি আব্দুল মুতাল্লিব আহমেদ এই ওয়েব পোর্টালকেও বলেন যে অন্য দেশ থেকে পণ্য আনা যায়, কিন্তু ২০ থেকে ৪০% আসলে খরচ বৃদ্ধি পেয়ে যাবে অন্য কোনো দেশ থেকে পণ্য এই আমদানি যদি করতে যান তাহলে। ঠিক আছে, তো একটি খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, ডয়েচ ভেইলের আপনার একটি সংবাদ, আমরা যদি একটু দেখি, এনআরবি তথা বাংলাদেশের মোট আমদানি ব্যয়ের একটি বড় অংশ এনজি বা তরল। এই বাংলাদেশের সবচেয়ে বেশি 25.59% পণ্য আমদানি হয়েছে চীন থেকে। হ্যাঁ, তারপরেই দ্বিতীয় অবস্থানে আসলে রয়েছে ভারত। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটি বিষয় এইখানে, যে বাংলাদেশে একজন মানুষের দিন শুরুর পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত যেসব পণ্য প্রয়োজন হয় তার প্রায় সবই বিদেশ থেকে আমদানি করতে হয়। বুক পণ্যের মধ্যে চালে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ এমন একটি ধারণা প্রচলিত থাকলেও প্রতি বছর চালও আমদানি করতে হয়। কয়েকদিন আগে চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে ৩০ প্রতিষ্ঠানকে ৮৩,০০০ মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার ২১-২২ অর্থ বছরে দেশের চালের উৎপাদন ৩০ লাখ টন উদ্ধৃত হলেও সেই সময়েও বাংলাদেশ প্রায় ১০ লাখ টন চাল আমদানি করেছে। যেই কথাটি এই ইত্তেফাকেও উল্লেখ রয়েছে যে ২০ লাখ টন চাল আমদানির নিশ্চয়তা চাইছে বাংলাদেশ। তো যে জিনিসগুলো আসলে, এই যে জিনিসগুলো চাল, ডাল, গম, পেঁয়াজ, আদা, রসুন, এই জিনিসগুলো যদি বাংলাদেশে উৎপাদিত হয়ে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করা যেত তাহলে অন্য দেশ থেকে আমদানি করার প্রয়োজন পড়তো না। এখন ধরুন কথার কথা, যদি ভারত আমাদেরকে এই পণ্যগুলো দিতে অস্বীকৃতি জানায় বা বন্ধ করে দেয়, আপনি প্রথম যে বিষয় সেটি হচ্ছে আপনি মনে করতে পারেন আমরা অন্য দেশ থেকে নিয়ে আসব, সেক্ষেত্রে আপনাকে ২০ থেকে ৪০% দাম বেশি দিতে হবে। এবং আপনি অন্য একটি যে বিষয় আপনি বলতে পারেন যে এই জিনিসগুলো তো ভারত তো বাংলাদেশে প্রায় $15 বিলিয়ন উপর পণ্য রপ্তানি করছে, তারও তো একটি মার্কেট রয়েছে, তো তার তো মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। কথাটি অনেকাংশে সত্য হলেও ভারত কিন্তু এই পণ্যগুলো বাংলাদেশ, এই যে পণ্যগুলো মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই পণ্যগুলো ভারত বাংলাদেশে রপ্তানি না করলেও অন্য দেশে রপ্তানি করতে পারে।
এটা খুব বেশি কষ্টসাধ্য কোনো বিষয় না, কারণ এই পণ্যগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। তো হয়তোবা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অন্য একটি মার্কেট ধরতে হবে, অন্য কোনো দেশের বাজার ধরতে হবে, হ্যাঁ, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তারা যে পণ্য অন্য কোনো দেশে বিক্রি করতে পারবে না, বিষয়টি সেরকম নয়। ওকে, অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি বাংলাদেশ আসলে কি কি রপ্তানি করে ভারতে, তো বাংলাদেশ যে জিনিসগুলো রপ্তানি করে ভারতে তার মধ্যে হচ্ছে পাটজাত দ্রব্য, অর্থাৎ পাটের সুতা, এগুলো, সাবান, ফিউ গার্মেন্টস সামগ্রী, ব্যাটারি, মাছ, কেমিক্যাল, এসি ও ফ্রিজ রপ্তানি করে। এই জিনিসগুলো হচ্ছে আপনার খুব বেশি আকারে যে জিনিসগুলো রপ্তানি হয়, সেই জিনিসগুলো। অন্য আরও আদার্স পণ্য আছে যেগুলো আসলে রপ্তানি করা হয়। তো কোন কোন জিনিস এক্স্যাক্টলি রপ্তানি করা হয় সেই জিনিসগুলো পেতে আপনারা oec.world একটি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গেলে আপনারা স্পেসিফিকলি দেখতে পারবেন কোন কোন পণ্য বাংলাদেশ ভারতে রপ্তানি করে, কত পার্সেন্ট রপ্তানি করে, এবং সেই পণ্যগুলোর ভ্যালু কি, কত টাকার পণ্য রপ্তানি করে, সব এই জায়গাটিতে, এই ওয়েবসাইটটি রয়েছে, আপনারা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো এবার আসি অন্য একটি বিষয়ে, যে বিষয়টি হচ্ছে টাইমস অফ দ্য ইকোনমিক টাইমস একটি আর্টিকেল ইকোনমিক টাইমসে উল্লেখ করেছে। ইকোনমিক টাইমস যে আর্টিকেলে আসলে তারা উদ্বেগ প্রকাশ করেছে বেসিক্যালি, যে বাংলাদেশের যে এত বড় একটি মার্কেট রয়েছে ভারতের, সেই মার্কেটটি আসলে ডিস্ট্রাপ্ট হয়ে যাচ্ছে কিনা, সেই মার্কেটটি ড্যামেজ হচ্ছে কিনা। কারণ প্রায় $15 বিলিয়ন মার্কেট বাংলাদেশে রয়েছে ভারতের। এত বড় একটি মার্কেট, সেই মার্কেট কতটুকু এখন হাতছাড়া হতে পারে বা কতটুকু হাতে থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে, এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। এই আর্টিকেলটি আপনারা পড়তে পারেন। এই আর্টিকেলটি আসলে খুবই ইউজফুল একটি আর্টিকেল, দ্য ইকোনমিক টাইমসের, বাংলাদেশ নিয়ে এই আর্টিকেল। গুরুত্বপূর্ণ একটি অংশ এই আর্টিকেলের হচ্ছে এই The rising economic prosperity in Bangladesh has been accompanied, rather driven by an impressive growth in country's international trade profile, while its merchandise exports have increased from US $15 billion in 2009 to US $6 billion in 2000. To US $56 billion in 2023. The import have grown even faster, increasing from US $22 billion in 2009 to more than US $88 billion in 2022, before shrinking to US $67 billion in 2023. Increasing demand for imports of a variety of goods in Bangladesh has driven its trade with India. হ্যাঁ, অর্থাৎ খুবই ইউজফুল আর্টিকেল। আপনারা যদি এই আর্টিকেলটি আসলে পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে আরও একটি বিষয়, এই প্যারাগ্রাফে, ইন্ডিয়া বাংলাদেশ two-way trade in goods has grown faster than that of India's total merchandise trade with the rest of the world, while the value of India's global merchandise trade in 2023 was 2.5 times the value in 2009. আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে
2009 থেকে 2009-এর পর থেকে এখন পর্যন্ত যে আসলে ইনক্রিজ হয়েছে ইন্ডিয়ান ট্রেড বাংলাদেশের সাথে, এবং ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে যে হারে বৃদ্ধি পেয়েছে, বা ইন্ডিয়ান মার্কেটগুলো বাংলাদেশে যে হারে, ইন্ডিয়ান পণ্যের মার্কেট বাংলাদেশে যে হারে বৃদ্ধি পেয়েছে, তার ব্রিফ একটি বর্ণনা দেয়া হয়েছে এখানে। এবং শেষের দিকে আসলে তারা বলার চেষ্টা করেছে যে ট্রেড রিলেশন যাতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার থাকে, যার ফলে দুই দেশই আসলে উপকৃত হবে, নো ম্যাটার হোয়াট দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইজ ইন বাংলাদেশ রাইট নাও। তো এটি আসলে তারা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশও উপকৃত হয়, ইন্ডিয়াও উপকৃত হয়। তো এই আর্টিকেল বা ইন্ডিয়ান আপনার টাইমস অফ ইন্ডিয়ার কিছু আর্টিকেল রয়েছে, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ইন্ডিয়াও যে একেবারে কনসার্ন না এই ব্যাপারে, বিষয়টি সেরকম নয়। ইন্ডিয়াও কনসার্ন, কারণ বাংলাদেশে তাদের 15-16 বিলিয়ন ডলারের মার্কেট, যেটি আরও গ্রো করবে, ইয়ার বাই ইয়ার এটি আরও গ্রো করবে, এবং এত বড় একটি মার্কেট তাদের যদি হাতছাড়া হয়, সেই সংখ্যা থেকেই আসলে তারা এই আপনার রিপোর্টগুলো করছে, এবং তারা এই স্ট্যাটিস্টিক্সগুলো দেখাচ্ছে যে কিভাবে বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ইনক্রিজ করেছে লাস্ট 15-16 ইয়ার্সে। এটাকে কোনোভাবেই ডেমোলিশড হতে দেয়া যায় না বা যাবে না। গেলে বাংলাদেশও যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, ইন্ডিয়াও সেইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূল বিষয়। এখন বাংলাদেশের বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের জনসাধারণের এই বিষয়টি চিন্তা করা দরকার আসলে, যে এই যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক বিভিন্ন সময় দিয়ে থাকেন অনেকেই। তো এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলোতে আমরা যদি স্বয়ংসম্পূর্ণ না হই, তাহলে কোনো দেশের পণ্য বয়কটের ডাক দিয়ে আমাদের কতটুকু ফায়দা হবে সে বিষয়টি আসলে ভাবার প্রয়োজন রয়েছে। কারণ আমরা ফর এক্সাম্পল আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করলাম, আমাদের তো ওই পণ্যগুলো লাগবে, আমাদেরকে তো হয় নিজেরা উৎপাদন করতে হবে, না হলে অন্য কোনো দেশ থেকে নিয়ে আসতে হবে। তো অন্য কোনো দেশ থেকে যদি নিয়ে আসি, তাহলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ 20-40% দাম বেশি দিতে হচ্ছে। তো আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমরা যদি দাম বেশি দিয়ে আনতে না চাই, তাহলে আমাদেরকে উৎপাদন করতে হবে, না হলে মানুষজন না খেয়ে মারা যাবে, বা এই ডিমান্ড পূরণ হবে না। বাংলাদেশের এই যে জিনিসগুলোর ডিমান্ড রয়েছে সেগুলো পূরণ হবে না, যার কারণে অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হবে। তো এই জিনিসগুলো আসলে ভাবার প্রয়োজন রয়েছে। একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, যে বাংলাদেশে ইন্ডিয়া যদি কোনো সময় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, বা এই নিউজটি যদি বাংলাদেশের কোনো ব্যবসায়ীদের কানে যায় যে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, তাহলেই টাস করে পেঁয়াজের দাম 200 থেকে 250 টাকা কেজি চলে যায়। তো কেন? কারণ কি? কারণ হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড রয়েছে, সাপ্লাই নেই, যার কারণে দাম বেশি। তো বিফোর আপনার এই ধরনের ডাক দেওয়ার পূর্বে আসলে আমাদেরকে ভাবার প্রয়োজন যে আমরা অর্থনৈতিকভাবে কতটুকু লাভবান হব, বা অর্থনৈতিকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হব এই ধরনের ডাক দিয়ে, বা এইভাবে পণ্য বয়কট করে। ঠিক আছে? তো আরো একটি জিনিস ইন্টারেস্টিং, বাংলাদেশে আসলে এই যে মনে করুন পেঁয়াজ বাংলাদেশে পেঁয়াজের ডিমান্ড
যতটুকু, তার মাত্র 40% আসলে বাংলাদেশে উৎপাদন হয়। 60% আসলে অন্য দেশ থেকে আমদানি করতে হয়। শুধুমাত্র পেঁয়াজের উদাহরণ দিলাম যে 60% অন্য দেশ থেকে আমদানি করতে হয়, বা বাংলাদেশে পেঁয়াজের ডিমান্ড যতটুকু রয়েছে, এবং এই 60%-এর মধ্য থেকে 95%, 95% শুধুমাত্র ইন্ডিয়া থেকে আসে। এবার আপনি বলেন, আপনি অন্য কোনো মার্কেট না ধরে আপনি কিভাবে এই একটা কেওস সৃষ্টি করবেন বাংলাদেশে? তো এই হচ্ছে আসলে মূল বিষয়। আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আমরা আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য আমরা কতটুকু স্বয়ংসম্পূর্ণ রয়েছি। আমরা যদি কোনো একটি দেশ থেকে পণ্য নিয়ে আসতে আমরা না করি, বা আমরা যদি সেই দেশের পণ্য বয়কট করি, তাহলে তো আমাদেরকে চাল, গম, চিনি, তেল, পেঁয়াজ, রসুন এইগুলোও বয়কট করতে হচ্ছে সেই দেশের। তাহলে আমরা অর্থনৈতিকভাবে কতটুকু লাভবান হব বা কতটুকু ক্ষতিগ্রস্ত হব, বা আমরা আমাদের ডিমান্ড পূরণ করতে পারবো কি না, এই জিনিসগুলো আসলে ভাবার প্রয়োজন বিফোর টেকিং এনি ডিসিশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাইকে অনুরোধ করব, আপনারা এই oec.world নামের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা গিয়ে আসলে দেখতে পারবেন। ওই ওয়েবসাইটে যদি আসলে যান এবং দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান পণ্য বাংলাদেশের অর্থনীতি বা সচল রাখার জন্য, বা বাংলাদেশের যে ডিমান্ড পূরণ করার জন্য কতটুকু আসলে প্রয়োজন। আদারওয়াইজ ডিমান্ড হয়তো বা অন্য কোনো জায়গা থেকে পূরণ করতে পারবো, কিন্তু অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। থ্যাংক ইউ ভেরি মাচ।